আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ বাপদাদার পৈতৃক বা ওয়ারিশান সম্পত্তি বা আপনার ১৪ পুরুষের পূর্বের সম্পত্তি খুঁজে বের করার A to Z 11টি পয়েন্ট আপনাদের সামনে আজকে তুলে ধরব। আমি আশা করি যদি আপনারা এই পয়েন্টগুলো ফলো করেন বা এই বিষয়গুলো অনুসরণ করেন তাহলে আপনাদের জমি খুঁজে বের করা অসম্ভব কিছুই হবে না। ১ নম্বর কাজ, যেটা হচ্ছে পূর্বপুরুষের নাম কি। নামের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস থাকবেন। মনে করেন ইসমাইল হোসেন এলাইস হাবলু হাবলু মিয়া, এই নামটাও যেন আপনার মানে স্পষ্ট করে সংগ্রহ করেন। কারণ বাপদাদার নামের সঙ্গে আবার একটা ছোট একটা নামও থাকে। যেমন আমি একটা নাম পেয়েছি আব্বাস আলী এলাইস বিশু মিয়া, তাহলে বিশু মিয়াতেও আপনাকে সার্চ করতে হবে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি কিন্তু আজকে থ্রেড বেয়ারিং ডিসকাশন করছি A to Z। মৌজা কোথায়, কোন মৌজা, এটা শাকিন, এই পূর্বের কি মৌজার নাম কি ছিল, বর্তমান কি নাম হয়েছে, এই জিনিসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। পুরাতন দলিল, খতিয়ান, রিটার্ন, দাখিলা আছে কিনা এটা খুঁজে দেখবেন। আপনার বাবার বা দাদার আলমারিতে, বাক্সে, বক্সতায়, বিছানার নিচে যদি এর কোনো দাখিলা পান, একটা দাখিলা পাওয়া মানে কিন্তু আপনি অনেক ট্রেস পাওয়া, মানে গোয়েন্দারা যেন একটা ক্লু খুঁজে, আমরা কিন্তু এরকম একটা দাখিলা দিয়ে কিন্তু অনেক কিছু বের করতে পারি। কাজে এই দাখিলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা ডিসিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনার প্রশ্ন আসবে যে 1972-73 সালে আমরা স্টেটমেন্ট দিয়েছিল আমরা বাপদাদারা, এই রিটার্নটা কোথায় পাবো? এটা পাবেন এসি ল্যান্ড অফিসে। এটা পিও 9672 বলে। এই এসি ল্যান্ড অফিসে আপনি খোঁজ করবেন যে আমার বাবার কোনো রিটার্ন আছে কি না। এই রিটার্নটা দেখেন, রিটার্নটা যদি একবার পেয়ে যান তাহলে কিন্তু আপনি অনেক কিছু পেয়ে গেলেন। তার মানে ওখানে আপনার বাবার একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে আপনার বাবার কত সম্পত্তি, সেই সম্পত্তিগুলোর একটা বিবরণ আছে, মৌজা আছে, খতিয়ান আছে, দাগ আছে, দাগের জমির পরিমাণ কত, এই টোটাল বিষয়টা আপনি মনে করেন একটা ডায়েরি পেয়ে গেলেন। এই রিটার্নটা পাওয়ার অর্থই হচ্ছে, খতিয়ান যদি কোনো কিছু না পান, আপনি এবার মাঠে নামলেন যে আপনি হ্যাঁ আমি আমার বাপদাদা জমি খুঁজে বের করবো, আপনাকে প্রথমে রেকর্ড রুমে সার্চ দিতে হবে। সেখানে আপনি রেকর্ড রুমে খতিয়ান পাবেন, দাগ পাবেন, জমির পরিমাণ পাবেন, সব কিছু পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে একটা নকশা নেবেন। কিন্তু এই খতিয়ানের তথ্য নিয়ে আপনি সোজাসুজি চলে যাবেন ইউনিয়ন ভূমি অফিসে, রেজিস্টার 2, রেজিস্টার 9 দেখবেন। সেখানে কি কি জমি কীভাবে হ্যান্ড ওভার হয়েছে, ট্রান্সফার হয়েছে বা মিউটেশন কীভাবে হয়েছে, এই বিষয়গুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে। সেখানে দেখবেন যদি জমি আপনাদের খাস হয়ে থাকে, বাপদাদা জমি অনেক সময় খাস হয়ে গেছিলো, তাহলে রেজিস্টার 8-এ যাবেন। রেজিস্টার 8-এ আপনি খাস জমির তথ্য পাবেন। খাস থেকে বের করে নেওয়ারও প্রসেস আছে, সেই প্রসেসটা অন্য বিষয়। সেই জন্য আপনার এই তথ্যটা জানা দরকার। শরীরদের জিজ্ঞাসা করবেন যে কোনো দলিল আছে কি না বা কোনো খতিয়ান আছে কি না। অনেক সময় শরীরদের কাছে থাকে, সেই সার্টিফাইড কপি হোক বা নতুন দলিল হোক, পুরাতন দলিল হোক, সেটাই হোক। যদি থাকে তবে ভালো, যদি না থাকে তবে এবার আমি আসবো আমার অন্যান্য যে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ কাজ। প্রথম কাজ হবে রেকর্ড রুম থেকে খতিয়ান সংগ্রহ করা, এটা আমি বলেছি। দ্বিতীয় কাজ হবে নকশা সংগ্রহ করা, এটাও বলেছি। 3 নম্বর কাজ হচ্ছে আপনার খতিয়ানগুলোর পর্যালোচনা। এটা হচ্ছে এসএ, সিএস প্রথমে একটা দেখবেন, তারপর এসএ দেখবেন, আরএস দেখবেন, বিএস, বিআরএস দেখবেন, সিটি জরিপ দেখবেন। এই 5টা জরিপ হয়েছে, 5টা জরিপের খতিয়ানগুলো নেবেন। খতিয়ানগুলো ক্রমান্বয়ে পর্যালোচনা করবেন। সিএসএ কার নাম আছে? হাসিমউদ্দিন। এসএতে ওই নামটা আসছে কি না। ধরুন আপনার বাবার নাম হচ্ছে হাসিমউদ্দিন, তাহলে সিএসএ যদি আপনার বাবার নাম থাকে, এসএতে আপনার বাবার নামটা আসছে কি না। যদি হাসিমউদ্দিনের ছেলে মেয়েদের নাম আসে, আপনার বাচ্চাদের নাম আসে, আপনারা সেভাবে সেটা পর্যালোচনা করবেন। কাজে সিএস, এসএ থেকে আরএস কীভাবে আসলো, না যদি না আসে থাকে তাহলে আপনি দলিল খুঁজবেন সেখানে। কাজে এই জিনিসগুলো আপনাকে ক্রমান্বয়ে পর্যালোচনা করতে হবে। এরপর 3টি খতিয়ান তুলে, মিনিমাম 3টা খতিয়ান তুলবেন, সিএস, এসএ, আরএস, তাহলে আপনি জমির ম্যাক্সিমাম তথ্য পেয়ে যাবেন। এখন ওই খতিয়ানগুলোতে সিএস খতিয়ানে দেখবেন যে, বা এসএ খতিয়ানে দেখবেন যে তিনি একক খতিয়ানের মালিক কিনা।
যদি একক খতিয়ানের মালিক হয় তাহলে পুরো সম্পত্তিটা আপনাদের। আর যদি ওর সঙ্গে আবার অন্য লোকও আসতে পারে খতিয়ানের, অন্য যে আপনাদের চাচা মামা বা অন্য আত্মীয় স্বজন আসতে পারে, তাহলে অন্য শরিক আছে কিনা সেটাও দেখবেন। আপনার দাদার হিস্সা কত বা আপনার বাবার হিস্সা কত সেটুকু দেখে নেবেন। তারপর এসে দেখুন রিয়েল রিফ্লেকশন হলো কিনা, এসেতে সিএস থেকে এসেতে ওই পরিমাণ জমি আসলো কিনা, এসে থেকে আর এর ওই পরিমাণ জমি আসলো কিনা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের পর্যালোচনা করা দরকার। দলিল বায়া দলিলগুলো আপনার এর মধ্যে কানেক্টেড করা দরকার। আচ্ছা, ষষ্ঠ কাজ হচ্ছে ওয়ারিশান তালিকা তৈরি সংগ্রহ করবেন। সপ্তম কাজ হচ্ছে আপনার বাবার হিস্সা কতটুকু আসে তা বের করবেন। মনে করেন আপনার দাদার তিন ছেলে এলে আপনার বাবা একটা ছেলে, সেখানে আপনার হিস্সা কত, আপনার বাবারা কয় ভাই, আপনার বাবার কয় ছেলে, আপনারা কয় ভাই, সেটা একটা হিস্সা, বোনগুলো কত, এই হিস্সাগুলো বের করে নেবেন একজন দক্ষ সার্ভেয়ার বা একজন বিজ্ঞ কৌশলী শরণাপন্ন হয়ে। এবার আপনি এসএ এবং আরএস নিয়ে আপনি একটু নাড়াচাড়া করবেন। এসএ সিএস কিন্তু চলে গেছে, সিএস এর পর এসএ এবং আরএস নিয়ে নাড়াচাড়া করবেন। এখানে রেজিস্টার 2, রেজিস্টার 8, রেজিস্টার 9 এটা দেখবেন। দেখার পরে এইখানে সর্বশেষ জরিপটা হচ্ছে আরএস। আরএসের পরে অনেক জায়গায় আরএস হচ্ছে, অনেক জায়গায় ডিজিটাল শুরু হয়ে গেছে, অনেক জায়গায় বিআরএস হয়ে গেছে। এই বিক্ষিপ্তটা দূর করার জন্য আপনার আরএসটা নেবেন। যদি আপনি উত্তরবঙ্গের হয়ে থাকেন, মানে ম্যাক্সিমাম জায়গায় দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ এই সমস্ত এলাকায় আরএস এখনও শেষ হয়নি। আর কোনো জায়গায় আরএস কমপ্লিট হয়ে গেছে, কোনো জায়গায় আবার এই সিটি জরিপ হয়েছে, কোনো জায়গায় আবার ডিজিটাল জরিপ শুরু হয়ে গেছে। কাজে এই সমস্ত বিষয়গুলো, সামগ্রিক বিষয়গুলো দেখবেন যে আপনার বর্তমান যে অবস্থায় আছেন এই অবস্থার পূর্বে কয়টা জরিপ হয়েছে। কাজে এই জরিপের কাগজগুলো আপনার সংগ্রহ করতে হবে। এখন যদি জরিপ চলমান থাকে, ধরে নিন আপনার এলাকায় জরিপ চলমান আছে, তাহলে আপনার জমির বা ওই অংশটা, ওই দাগটা কার নামে রেকর্ড হচ্ছে সেটা দেখতে হবে। যদি জরিপ চলমান থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন স্টেজ আছে, আপনাকে 30 ধারা, 31 ধারা, আপত্তি আপিলে যদি স্টেজ না থাকে সেক্ষেত্রে আপনাকে 542 ক বা 533, 534 আবেদন করতে হবে জোনাল সেটেলমেন্টের কাছে। যদি জরিপ শেষ হয়ে যায় তাহলে আপনার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যাবেন আপনার কারেকশন করার জন্য, অথবা দেওয়ানি আদালতে যেতে হবে। আবার কিছু জায়গায় রেকর্ডে ভুল পাবেন। এই রেকর্ডে ভুলটা কেমন, যদি ক্লারিক্যাল মিস্টেক হয় তাহলে এসিল্যান্ডের কাছে এটা সহজেই সমাধানযোগ্য। ক্লারিক্যাল মিস্টেক 13 থেকে 14টা আছে, এই সংক্রান্ত আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। ফ্রুডুলেন্ট এন্ট্রি, বোনাফাইড মিস্টেক, এই সমস্ত রেকর্ডে যে সমস্ত ভুল আছে, ম্যাক্সিমাম ভুল এসিল্যান্ড দ্বারা কারেকশন করা সম্ভব। এটা আমরা অনেকে বুঝি না, অনেকে জানি না, অনেকে এগুলোকে অ্যাড্রেস করি না ঠিকমতো। আপনি এই জিনিসগুলো একটু জেনে নেবেন যে ক্লারিক্যাল মিস্টেক কী হতে পারে। যেমন আমি যদি উদাহরণ দিই যে আপনার বাবার নাম হচ্ছে হাসিমউদ্দিন এলাইস হাসুমিয়া, এখানে আপনার মায়ের নাম যদি আসে কোনো কারণে, মায়ের নাম হচ্ছে রহিমা খাতুন জজে হাসিমউদ্দিন, তাহলে ঠিক আছে। কিন্তু যদি পিতা হয়ে আসে, স্বামীর সময় পিতার নাম আসে জজে আসে, এই সমস্ত ভুল বা অংশের ভুল বা হিস্যার ভুল, অনেক সময় এই ভুলগুলো হয় খতিয়ানে। এই ভুলগুলো যদি হয়ে থাকে তাহলে এসিল্যান্ডের কাছে সহজে এটা সমাধানযোগ্য। আর বড় ধরনের ভুল হলে আপনি দেওয়ানি আদালতে যাবেন। এখন সর্বশেষ আপনি যে স্টেজটা, সেটা হচ্ছে সব কিছু পেয়ে গেলেন, দেখলেন যে জমি আরেকজনের নামে, আরেকজন দখল করে আছে, সেক্ষেত্রে আপনাকে আইনের আশ্রয় নিতে হবে। আইনের আশ্রয়টা সবচেয়ে সহজ আইনের আশ্রয় হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 এবং বিধিমালা 2024-এর। মনে রাখবেন 4টি ধারা 4, 5, 7, 8 একজন বিজ্ঞ কৌশলীর সঙ্গে আলোচনা করে আপনি সমস্ত কাগজপত্র নিয়ে আপনি আপনার জমি ইজিলি উদ্ধার করতে পারবেন। কাজে জমি উদ্ধার করা, জমির খোঁজ পাওয়া, জমির তথ্য সংগ্রহ করা এটা কঠিন কোনো কাজ না। আপনি যদি আমাকে এই ভিডিওটা সম্পূর্ণভাবে ফলো করেন তাহলে আমার মনে হয় যে আপনি আপনার জমি খুঁজে পাবেন। আমি আশা করি আপনি আপনার জমি খুঁজে পাবেন। ধন্যবাদ।